আমি হাসান। কলকাতা থেকে দূরে এক অজপাড়াগাঁয়ে আমি আমার বাবা আম্মার সাথে থাকি। আমার বাবা একজন ব্যবসায়ী ও গ্রামের চেয়ারম্যান। বয়স ৫৬। আম্মার বয়স ৩৩। ১৫ বছর বয়সে আম্মার বাবার সাথে বিয়ে হয়েছিল। আমার এখন বয়স ১৮। আম্মা তানিয়া বেগম আর ৫টা গ্রামের মেয়েদের মতো, কিন্তু খুবই লাজুক ও বোকা। আম্মাকে জ্ঞান হবার পর থেকে এখনো উঁচু গলায় কথা বলতে শুনিনি। আর বাবাকে তো বাঘের মতো ভয় পায়। আমি খুবই ভালোবাসি আম্মাকে। আম্মা তার চেয়ে বহুগুণ ভালোবাসে আমায়। আজ পর্যন্ত কখনো কড়া গলায় আমায় কিছু বলেনি মা। একটা সময় ভাবতাম অন্যরা আম্মার কাছে বকা বা শাসন পায়, কিন্তু আমি পাই না কেন? কিন্তু এখন ভালো লাগে। যাই হোক, আমার আম্মা পৃথিবীর সবচেয়ে সুন্দরী বললেও কম হবে। কারণ আম্মার বয়সী একজন নারী আমার সমান সন্তানের এত কম বয়সে জন্ম দিলে শরীর ভাঙার কথা। কিন্তু মার সামান্য তা হয়নি। বাড়ির সব কাজ আম্মা একা হাতে সামলায়। তবে ধানের বতর এলে একজন কাকি এসে সাহায্য করে আম্মাকে। যাই হোক, আমার আম্মা বাড়িতে সালোয়ার কামিজ আর সুতির শাড়ি পরেন। আম্মা বাড়িতে এবং বাহিরে সবসময় নিজের পোশাক নিয়ে সংবেদনশীল। কখনো বাড়ির বাহিরে যায় না একান্ত প্রয়োজনে আব্বা নিয়ে না গেলে। গেলেও বোরকা পরে যায়। আর বাড়িতে সর্বোচ্চ হলে ওড়না বুকে গলিয়ে কোমরে বেঁধে নেয়। আমার কাছে আম্মার সৌন্দর্য হঠাৎ করে প্রকাশ পায়। একদিন রাতে প্রস্রাবের চাপ এলে উঠে বাহিরে যাই। আমাদের টয়লেট ঘর থেকে একটু দূরে। আব্বা আম্মার ঘরের সামনে দিয়ে যেতে হয়। তো আমি তাদের ঘরের সামনে আসতেই একটা শব্দ পেলাম। শব্দটা বুঝতে পারছিলাম না, তবে আমাদের ঘর থেকে আসছে। ভালো মন্দ বিচার না করে কৌতূহলী হয়ে এগিয়ে জানালার কাছে এসে দাঁড়াতেই শব্দ কিসের বুঝতে পারি। কাঠের খাটে কচকচ শব্দ হচ্ছিল। আমার বুঝতে বাকি নেই কিসের কারণে শব্দ। কখনো আব্বা আম্মাকে খারাপ নজরে দেখিনি, কিন্তু কেন জানি না সেদিন আমি সব যেন গুলিয়ে ফেলি। জানালায় হাত দিয়ে দেখি বন্ধ ভিতর থেকে। তাই হতাশ হলাম। কিন্তু হঠাৎ নজর পড়ল জানালার পাশ দিয়ে টিনের জোড়ায় কিছুটা ফাঁকা দিয়ে ভিতর থেকে আলো আসছে। আমি তাড়াতাড়ি চোখ রাখি তাতে। এরপর যা দেখলাম তা ছিল আমার রক্ত গরম করা দৃশ্য। আমি ওটা ভুলেই প্রচণ্ড প্রস্রাব পাওয়ায় দৌড়ে টয়লেটে যাই। প্রস্রাব করে এসে আর একবার চোখ রাখলাম, কিন্তু এবার মনে একটা বজ্র পড়ল। আম্মার উপর এখনো আব্বা শুয়ে আছে, কিন্তু আম্মার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে মাটিতে। এটা দেখে আমার বুকে প্রবল আঘাত পেলাম। আম্মা কাঁদছে কেন? আম্মাকে প্রথম কাঁদতে দেখে আমার অস্থির লাগছিল। ইচ্ছে করছিল বুকে জড়িয়ে জিজ্ঞেস করি কেন কাঁদছ, কিন্তু পারলাম না। এদিকে আব্বা উঠে পড়ল আম্মার উপর থেকে। আম্মা তখন এগিয়ে আসছিল দরজার দিকে। আমি তড়িঘড়ি করে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা হালকা ভিড়িয়ে উকি দিলাম। আম্মা ঘর থেকে বের হয়ে বাহিরে পুকুরের দিকে যাচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল আম্মার গোসল করা দেখা, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আম্মা ভেজা শরীরে আবার ঘরে ঢুকল। আমি সে রাতে হাত দিয়ে নিজেকে শান্ত রাখলাম। এতদিন মায়া মমতাময়ী আম্মার প্রতি যে শ্রদ্ধা ভক্তি ছিল তা সব এখন অন্য জোয়ারে ভাসতে লাগল। রাতে আম্মাকে নিয়ে স্বপ্নদোষ হল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মা উঠোনে ধান শুকাচ্ছে। কাজের কাকিও এসেছে। ধান নাড়ার সময় শাড়ি তুলে হাঁটু পর্যন্ত তুলে পা দিয়ে হাঁটাচলা করে ধান শুকান। আম্মার দিকে তাকাতেই বুকে ধুকপুকানি বেড়ে গেল। আম্মার গায়ে একটা সালোয়ার কামিজ। আমি এগিয়ে গিয়েই আম্মাকে জড়িয়ে ধরলাম পিছন থেকে ও বললাম, আমার খিদা লাগছে আম্মা। আম্মা ভূত দেখার মতো ছিটকে আমার থেকে দূরে সরে যায় চিৎকার দিয়ে। পরে আমায় দেখে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। আমি ধ্বজভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি। কি বলবো কিছু বুঝতে পারছি না। আসলে কখনো আম্মাকে এভাবে জড়িয়ে ধরিনি বড় হবার পর। তাই ভয় পেয়ে গেছে। ওদিকে কাকি হা করে তাকিয়ে আছে বিষয়টা বোঝার জন্য। আম্মা তখন আমার জীবনের অন্যতম অবাক করা কাণ্ড ঘটাল। জোর গলায় রাগী সুরে বলল, এমনে ধরো কিসের জন্য? এত বড় হইয়াও তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই? আম্মার চোখে মুখে রাগ আর পানির ঝলকানি। আমি ভয় পেয়ে গেলাম আম্মার এই রূপ দেখে। আম্মা আমায় তার প্রতি মনোভাব পুরো পাল্টে দিল। আমি প্রচণ্ড কষ্ট নিয়ে মুখ চোখে পানি নিয়ে মাথা নিচু করে ঘরে চলে গেলাম। তখন বাহিরে শুনতে পেলাম কাকি বলছে, কিরে বুড়ি তোর কি হইছে? জীবনে যে পোলারে একটু গলা উঁচ কইরা কথা কস নাই, আইজ কি কইরা এমনে বকলি? আম্মার কোনো প্রত্যুত্তর পেলাম না। মন খারাপ করে সেই যে ঘরে ঢুকেছি আর বের হইনি। ঘুমিয়ে পড়েছি। দুপুরে হঠাৎ একটা শব্দে ঘুম ভাঙল।
ঘুম ভাঙতেই চমকে শোয়া থেকে উঠে বসে পড়ি। আম্মা আমার পাশে বসে অকাতরে কেঁদে চলেছে ফুপিয়ে ফুপিয়ে। কি হয়েছে আম্মা? কান্দেন কেন? কি হয়েছে কন আমারে? আম্মা আমায় বুকে জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো ও বলে উঠল, আমারে মাফ কইরা দাও বাবু। আমি আইজ আমার বাবুডারে বকা দিছি। তুমি মন খারাপ কইরো না সোনা। রাগ কইরো না। আমি সকালের আম্মার সাথে এই আম্মাকে মেলাতে পারছি না। আম্মা পরনে সকালের পোশাকই, তবে ঘাম ঝরানো শরীরে এখনো ধান লেগে আছে। আম্মার বুকে আমার মাথা। ঘামের গন্ধ খারাপ হয়, কিন্তু মায়ের গায়ে নাকি এক তৃপ্তি স্নেহের ঘ্রাণ থাকে। আমিও তাই পেলাম। আম্মা কান্না থামাতে আমি আম্মার হাত ধরে বললাম, আপনি আমার আম্মা। আপনার উপর আমি রাগ কেন হমু? আপনি বকবেন না তো কে বকব আমারে? ভুল করছি তাই বকছেন। আম্মা বলল, আমার মনটা খারাপ আছিল ময়না, তাই মাথায় কাম করতাছিল না বইলা তোমারে বকছি। আমারে মাফ কইরা দিও পরাণ। আপনি এইসব বইলেন না আম্মা। আমি আপনারে ভীষণ ভালোবাসি। আপনি এমন করলে আমি কষ্ট পাই। আপনার উপর আমার কোনো রাগ নাই। কাইন্দেন না দয়া কইরা। আম্মা কান্না থামল কিছুটা। তখন বললাম, আমার খিদা লাগছে আম্মা। আম্মা হোসো না। এই তো আসো আমার লাগে। আমার পোলাডা সকাল থেইকা কিছু খায় না। কি মুখ পুরি আমি আম্মার মুখ চেপে থামিয়ে বললাম, এইসব কইবেন না আম্মা। আমার কষ্ট হয় বলে আমি কি এক সাহসিকতায় জানি না আম্মারে ছোট্ট একটা হামি দিয়ে বসলাম। সেকেন্ডের জন্য আমিও স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু আম্মার খানিক কোনো বিরূপ প্রতিক্রিয়া ছিল না। উল্টো আমায় অবাক করে আমার গালেও দিয়ে আমার সোনাডা বলে বুকে জড়িয়ে ধরল। আমি আকাশ পাতাল এক হওয়ার মতো অবস্থা হয়ে গেলাম। আসলে কখনো এমন কিছু ঘটেনি এর আগে। সাধারণত মা সন্তানের এ ধরনের আচরণ স্বাভাবিক, কিন্তু আমাদের বিষয়টা ভিন্ন। এত বড় হয়েছি কখনো এমন করিনি কেউ। হঠাৎ করা একটু অস্বাভাবিক। কিন্তু আম্মার কাণ্ডেও আমি অবাক। আম্মা আমার হাত ধরেই বিছানা থেকে নেমে নিয়ে বাহিরে ও উঠোনে একটা পাশে গাছের নিচে বসিয়ে দিল। আমি কুলি করে বসলাম। আম্মা তখন ভিতরে গিয়ে প্লেটে করে খাবার আনল। আমায় খাইয়ে দিল নিজ হাতে। মাঝে হঠাৎ আবার কেঁদে দিল আমার দিকে চেয়ে আমার গালে হাত রেখে। আবার কাঁদতাছেন? আপনি এইসব ভুইলা যান। আমি না আপনার পোলা, আমারে ভালোবাসেন বইলাই তো বকছেন। নাইলে বকতেন না তো। আমি আম্মার চোখ মুছে দিলাম। তারপরও থামে না। আর খামু না আপনি কানলে, আমি উঠে চলে যাচ্ছি। তখনই আম্মা আমার হাত ধরে বসিয়ে দিল ও বলল, আচ্ছা আর কানমু না। বসো বসো। আমি মার চোখ ভালো করে মুছে দিয়ে আবারও হামি দিলাম। প্রথমবার দিয়ে সাহস বেড়ে গেছে। মা এবারও কিছু বলল না। মুচকি হেসে আমার প্রতি স্নেহ প্রকাশ করল। আমি বুঝলাম মা অপরাধবোধে আবেগী হয়ে গেছে বলে এই আচরণ। যাই হোক, স্বাভাবিকভাবেই নিলাম। খেয়ে উঠে গোসল করে এলাম নদী থেকে। বাড়িতে ঢুকে দেখি আম্মা গোসল করে কাপড় নাড়ছিল উঠানে। গায়ে একটা নীল শাড়ি, ভেজা চুলে গামছা বেঁধে খোপা করে কাপড় নাড়ছে। তখনই আরেক কাহিনী ঘটল। আমার চোখ আটকে গেল মার পেটে। জীবনে মার দিকে এভাবে তাকাইনি বলেই হয়তো এত সুন্দর আমার নজর এড়িয়ে গেছে এতদিন। আমি তাকিয়ে আছি একধানে পেটের দিকে। মা তখন আমায় দেখে ফেলে ও তাড়াহুড়া করে পেট ঢেকে ফেলে। আমার খুব লজ্জা পেল বিষয়টাতে। বিব্রত হলাম মার কাছে ধরা পড়ে। কিন্তু মা কিছু বলল না। কয়েকদিন চলে গেল। হঠাৎ আরেক দিন রাতে উঠে টয়লেটে যাই। তখন আবার আম্মার কণ্ঠ ও খাটের কচকচ শব্দ পেয়ে থমকে যাই। কেন জানি না ভুলেই গেছিলাম এই বিষয়টা। এই দুদিনের কথা ভেবে নিজেকে একবার গালি দিলাম, কেন দেখলাম না। রীতিমতো জানালার পাশের ফাঁকায় চোখ রাখতেই আবার সেই দৃশ্য। আম্মার চোখে মুখে ঠিক আগের মতোই নীরস চাহনি। একদম নিস্তেজ লাশের মতো পড়ে আছে আর আব্বা আপনমনে কাজ করে চলেছে। আমি আর সামলাতে পারলাম না। ওখানেই হাত দিয়ে শান্তি করে নিলাম। কাজ শেষে আব্বা আগের মতোই উঠে দাঁড়িয়ে যায়। আব্বাকে দেখে আজ এক প্রকার রাগ হলো। কেন এই বুড়ো যে আমার আম্মার মতো এক রূপবতীকে পায় তা আমার বুদ্ধিতে আসে না। এই বুড়োর সাথে এমন মেয়ে বয়সী নারীকে মানায় না। থলথলে ভুঁড়িওয়ালা পেট নিয়ে কোনো লাভই হচ্ছে না, তা ক্লাস 1-এর বাচ্চাদেরও বুঝতে বাকি থাকবে না। আম্মা খাট থেকে নেমে আঁচল ঠিক করতে লাগল। আমি বুঝলাম বের হবে, তাই দ্রুত ঘরে গিয়ে দরজায় উকি দিলাম। আম্মা দরজা খুলে বের হল।
দরজা খুলে হঠাৎ কেন জানি না থেমে গেল কিছু সময়। এরপর হঠাৎ মুচকি হেসে মুখটা লাজুকলতা করে হাতে ঢেকে লজ্জার প্রকার দিল। আমি বুঝলাম না কেন এই কাণ্ড। মাত্র যে নারী তার অপূর্ণ কর্মকাণ্ড সেরেছে সে কিভাবে এমন খুশি। যাই হোক, ৭-৫ ভাবতে ভাবতে আম্মার আসার অপেক্ষা করছি। দেখি আম্মা বাথরুম থেকে ঘরের দিকে আসছে। এমন সময় আমার চোখ উল্টে যাবার জোগাড় হলো আম্মাকে এই অবস্থায় দেখে। আমি কখনো কল্পনাও করিনি আম্মার এরূপ দর্শনের সৌভাগ্য আমার হবে। উঠোনের বাতি জ্বলছে। সেই আলোয় আম্মার গায়ে পানির বিন্দু চকমক করছে হীরার মতো। হঠাৎ আম্মা তার ঘরের সামনে এসেই থেমে গেল। আমার দিকে আম্মার মুখ। আচমকা হাত তুলে আড়মোড়া ভাঙার মতো করল। আর তার জন্য আরও ভালো লাগছিল। হঠাৎ আবার ঘুরে দাঁড়াল আম্মা। এটা দেখে আমার হুঁশ হারাবারই অবস্থা। আম্মা ঘরের ভিতরে ঢুকে গেল। এদিকে আমার কি আর শান্ত থাকার জো আছে? আজও আমি হাত দিয়ে নিজেকে শান্ত করে নিলাম। সকালে উঠলে দেখি অনেক বেলা। রোদের আলোয় ঘুম ভাঙল। উঠে বাহিরে বেরিয়ে দেখি কাজের কাকি আর আম্মা গল্প করছে আর ধান সিদ্ধ করছে। আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। কাকি বলল, আপনি উঠছেন? এত বেলা কইরা কেউ ঘুমায়? আমি মুচকি হাসলাম। আম্মা, যাও মানিক হাত মুখ ধুইয়া আসো। খাইতে দেই। বলেই আম্মা আমায় অবাক করে দিয়ে কাকির সামনেই আমার হাত ধরে নিজের দিকে টেনে হামি দিল ও মাথায় হাত বুলিয়ে দিল। আমি অবাক ও সাথে লজ্জাও পেলাম কাকির সামনে বলে। আমি চলে যাই। হাত মুখ ধুয়ে এসে খাই। গ্রামে একটু ঘুরে বাড়ি এসে দেখি কাকি চলে গেছে। আম্মা বসে আছে মাদুর পেতে। আমি, আম্মা এমনে কইরা মাইনষের সামনে এসব দেন কেন? আম্মা খিলখিল করে হেসে দিল ও বলল, ইস, শরম পায় আমার মানিক। কেন খারাপ লাগে? আমি খারাপ কেন লাগব? কিন্তু মাইনষের সামনে এইসব ভালো লাগে না। আপনি আর এমন করবেন না। আম্মা, ইচ্ছা ময়না আর করুম না। এখন কও কি খাইবা? আমি মনে মনে বলি তোমাকে খাবো। কিন্তু তা তো আর বলা যাবে না। তাই বললাম, আপনি আমারে ভাত খাওয়াই দিবেন আম্মা? আম্মা, দিমু না কেন? আমি এখুনি আইতাছি। আম্মা ভিতরে গিয়ে খাবার নিয়ে এলো। বসার সময় বলল, এই গরমে এইসব বস্তুয়া পিন্দা আছো কেন? শার্ট খোলো। গরমে আর গায়ে কিছু দেওয়া লাগব না। বেডা মানুষ খালি গায়ে থাকলে কিছু হয় না। আমি শার্ট খুলতে খুলতে একদম স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন করলাম, যেন অবুঝ ছেলে। আমি, আচ্ছা আম্মা, আপনার গরম লাগে না? আপনার গায়ে তো আমার থেইকাও বেশি কাপড়। আম্মা মুচকি হেসে লোকমা গালে দিয়ে বলল, বেডি মাইনষের এমন পয়রা থাক লাগে শোনা। আমি, কেন? বেডাগো শরীর আছে, বেডিগো নাই? এমন কেন? আম্মা প্রশ্ন শুনে মুখের ভাব ভিন্ন ও রহস্যময় করল, কিন্তু উত্তর দিয়ে বলল, কিছু কারণ আছে সোনা, বেডি আর বেডাগো গতর এক না। তুমি খালি গায়ে থাকলে কোনো কিছুই হইব না। কিন্তু আমি খালি গায়ে হইলে সবাই ফ্যালফ্যাল কইরা চাইয়া থাকব। আমি, কেন? চাইয়া থাকব কেন? আম্মা এবার একটু নাছোড়বান্দা অবস্থায় পড়ে গেছে। কিন্তু সে কেন জানি না আমায় থামিয়ে অন্য কথাও বলছে না। আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। কেন করছে সেটা আমার কাছে বিষয় না। আমার ভালো লাগছিল তাই আমিও বলেই চলেছি। আম্মা, আইচ্ছা তোমাগো কি বুক বড়? বেডিগো বড় বুক থাকে। তাই চাইয়া থাকে। আমি আবার অবুঝ হয়ে বলি, বুক তো আছে। বেডি মাইনষের বুক থাকে বাচ্চাগো দুধ খাওয়াইতে। এইডা ঢাইকা রাখুন লাগবো কেন? আম্মা আমার কথায় ১ সেকেন্ড চুপ করে বলল, হো দুধ খাওয়ানোর লাইগা। কিন্তু এইডা হইল সুন্দর একটা জিনিস যা বেডাগো দেখান লাগে না। আমি তো দেখছি কত। আমি তো আপনার দুধ খাইয়াই বড় হইছি। আম্মা প্রথমে অবাক হলেও আমার কথার মানে বুঝে বলল, তুমি আমার পোলা। ছোট থাকতে সব মাই সন্তানরে দুধ খাওয়ায়। তুমি দেখলে সমস্যা নাই। আমি এবার মাত্রা ছাড়িয়ে একটা প্রশ্ন করলাম, আচ্ছা আম্মা, এখন আপনি আমারে দুধ খাওয়ান না কেন? আম্মা চোখ বড় করে বিস্ময় প্রকাশ করল। কিন্তু রাগের না, অবাক হয়ে। ভেবেছে আম্মা আর উত্তর দিবে না। তবে আম্মা আমার ধারণা ভুল প্রমাণ করে বলল, এখন তো আম্মার নাই শোনা। আমি আম্মার বুকের দিকে আঙুল ইশারা করে বলি, এই যে আছে। নাই কন কেন? নাকি আমি বড় হইছি দেইখা আমারে আর ভালোবাসেন না? আম্মা আমার প্রশ্ন শুনে হেসে দিয়ে বলল, পাগল পোলা আমার। মায়াগো শৈলে বাচ্চা হওয়ার কয় বছর পর দুধ শেষ হইয়া যায়। আমি তো সুযোগ পেয়ে ধরে বসি। আমি দেখতাছি আপনার আছে। আর আপনি কন নাই। ততক্ষণে আমার খাওয়া শেষ।
আম্মা হাত ধুয়ে ফেলেছে। আম্মা, আরে পাগল পোলা, এই বুকের ভিতরে রস নাই, নাইলে কি তোমারে না খাওয়ায় রাখতাম? আমি আম্মার কথা শুনে আকাশ থেকে পড়লাম। আম্মা এত সহজে কথাগুলো বলছে যেন আমার সাথে নিত্যদিনের আলাপ। তাই আমি বুঝলাম আম্মা আমার কথায় রাগ করছে না। আমি, এগুলা তাইলে এত বড় কেন? আম্মা এবার চোখ বড় করে ছদ্মবেশী হাসি চেপে বিস্ময় প্রকাশ করল। আর কোনো কথা বলল না। কিন্তু হঠাৎ উঠে পড়ল। আমি ভয় পেয়ে গেলাম আম্মা রাগ করেছে কিনা ভেবে। আম্মা আমার দিক হাত বাড়িয়ে বলল, আসো আমার সাথে। আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। আম্মা আমায় হাত ধরে তার ঘরে নিয়ে গিয়ে দরজা খিল দিয়েই চোখের পলকে আঁচল ফেলে দিল। এই অবস্থা দেখে আমার আসমান জমিন সব এক হয়ে গেল। আরে আস্তে, আপনি একজন সেনাবাহিনী। আপনার অনেক শক্তি। আপনি সকালে ব্যায়াম করেন। আপনার সাথে আমি কি পারব? এটা তো আমার প্রথম। তাই বলছিলাম অন্যদিন হবে। আমার সেনাবাহিনী স্বামী তো আমার কোনো কথাই মানতে রাজি ছিল না। সে তখন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম ফারজানা। বিয়ের দিন বাসর রাতে জানতে পারি যে আমি নাকি মা হতে চলেছি। আছি। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ বিয়ের আগে তো আমি কখনো কোনো অচেনা ছেলের সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা। আমি তো কোনো আলগা ছেলের সঙ্গে কথাও বলতে ভয় পেতাম। আমার বিয়ে একজন সেনা বাহিনীর সঙ্গে হয়েছিল। বাসর রাতে আমি যখন মুখে ঘোমটা টেনে ও মনে অনেক আশা নিয়ে আমার সাহসী সেনা বাহিনী স্বামীর অপেক্ষায় বসেছিলাম, তার কিছুক্ষণ পরেই আমার স্বামী বাসর রাতে ভিতরে এসে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে আমার কাছে এসে বলল, ফারজানা, আজ আমাদের প্রথম রাত। তাই আমি এই রাতটাকে চিরস্মরণীয় করতে চাই। আর সেই জন্যই আমি প্রথমেই তোমাকে একটা উপহার দিয়ে খুশি করতে চাই। এই বলে আমার স্বামী যখন আমার হাতে একটা সুন্দর দেখে সোনার আংটি উপহার হিসেবে দিয়েছিল, তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর স্বামী আমার মুখের ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ ফারজানা, তোমাকে আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে। স্বামী আমার সৌন্দর্যের কিন্তু অনেক প্রশংসা করেছিল। স্বামীর কথা শুনে আমি তো খুশিতে লজ্জায় লাল হয়ে গেছিলাম। স্বামী যখন আমার পাশে এসে বলল, ঠিক তখনই আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যে আমার পুরো জীবনটাই পাল্টে যায়। আসলে প্রথম রাতে স্বামী যখন আমার সাথে, তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম। প্রথমে আমার মুখে পানির ছিটা দিয়ে আমাকে জাগানোর অনেক চেষ্টা করেছিল। তারপরেও আমার যখন জ্ঞান ফিরে আসেনি, তখন বাধ্য হয়ে বাড়িতে একজন ডাক্তারকে ডেকেছিল। এবং ডাক্তারই যখন আমার চেকআপ করেছিল, তারপরে যা বলেছিল সেটা শুনে তো আমি এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুব আশ্চর্য হয়েছিল। কারণ ডাক্তার বলেছিল আমি নাকি মা হতে চলেছি। কিন্তু এটা কি করে সম্ভব? ডাক্তারের কথা শুনে আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর ডাক্তারের কথা শুনে তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার চরিত্রের উপরে লাঞ্ছনা লাগাতে শুরু করেছিল। আসলে আমরা 3 বোন ছিলাম এবং আমি বাসার বড় মেয়ে ছিলাম। আমি তো খুব লাজুক স্বভাবের মেয়ে ছিলাম। কলেজের পড়াশোনা পুরো করার পরে আমার আব্বু সাগর নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল। এবং আমার হবু স্বামী পেশায় একজন সেনা বাহিনী ছিল। আমার হবু স্বামী সাগরের চাকরি দেখেই তো আমার আব্বু তাকে আমার জন্য পছন্দ করেছিল। আমার বিয়ের কথাবার্তা চলাকালীন হবু স্বামী কিন্তু বলে দিয়েছিল যে বিয়েতে কোনো রকম যৌতুক নেবে না। এই বিয়েটা আমাদের দূর সম্পর্কের এক খালা ঠিকঠাক করেছিল। বিয়ে পাকা হওয়ার আগে খালা আমার অভিভাবকদের বলেছিল যে তারা নাকি অনেক ভালো মানুষ। বিশেষ করে আমার খালা হবু শাশুড়ির ব্যাপারে বলেছিল যে উনি নাকি কোনো যৌতুক নেবেন না এবং আমাকে শুধুমাত্র 2 জোড়া কাপড়েই বিদায় করে শ্বশুরবাড়িতে নিয়ে যাবেন। তারপর আমার বিয়ে পাকা হওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন বিয়ের দিন ঠিকঠাক করতে এসেছিল, সেদিন আমার শাশুড়ি আমার আব্বু আম্মুকে আড়ালে নিয়ে গিয়ে বলেছিল যে সে নাকি শুধুমাত্র 2 জোড়া কাপড়েই আমাকে নিয়ে যাবেন। কিন্তু ওই সময় আমার আব্বু আম্মু তো আমার শাশুড়ির কথার মানেটা বুঝতে পারেনি। আসলে উনি তো সবকিছুই ডবল করে চেয়েছিলেন। ওই জন্যই উনি শুধু বারবার 2 জোড়া কাপড়ের কথা বলেছিলেন। সেদিন আমার শাশুড়ি আব্বু ও আম্মুকে বলেছিলেন যে এই বিয়েটা তো পাকা হয়ে গেছে।
তাই উনি 10 ভরি গয়না এবং বাড়ির সমস্ত ফার্নিচার নেবেন। শুধু তাই নয়, উনি নগদ 5 লাখ নগদ টাকাও চেয়েছিলেন। এমনকি উনি এই কথাগুলো সাগরকে বলতে বারণ করেছিলেন এবং আমার আব্বু আম্মুকে হুমকি দিয়েছিলেন যে সাগরকে এই কথা বললে উনি কিন্তু এই বিয়েটা ভেঙে দেবেন। প্রথমে তো আমার অভিভাবকরা বুঝতেই পারেনি যে আমার শাশুড়ি এতটা লোভী মানুষ ছিলেন, কারণ আমার খালাতো তাদের ব্যাপারে অনেক তারিফ করেছিল। কিন্তু বিয়ে পাকা হওয়ার পরে আমার আব্বু আর পিছু সরতে পারেনি, কারণ আমাদের যখন থেকে দেখাশোনা শুরু হয়েছিল তারপর থেকেই কিন্তু সাগর প্রায় প্রত্যেক দিন আমাদের সবার সঙ্গে দেখা করতে আসত। এবং সে কিন্তু সত্যিই একজন খুব ভালো মানুষ ছিল। সে তো এই ব্যাপারে জানতি না যে তার আম্মা ভেতরে ভেতরে আমার আব্বার কাছে এতগুলো যৌতুক চেয়েছিল। এদিকে সাগর যেদিন প্রথম আমাকে দেখতে এসেছিল সেদিন সে আমাকে পছন্দ করে ফেলেছিল। আসলে আমি 18 বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। তারপর সে কিন্তু প্রত্যেক দিন আমাকে দেখার বাহানায় আমাদের বাড়িতে আসত এবং তার সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক তৈরি হয়েছিল যে আমার আব্বু তো নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছিল যে যতই যা হয়ে যাক না কেন আমার বিয়ে কিন্তু সাগরের সঙ্গে দিবে। এদিকে আমার হবু শাশুড়ি তো ভেতরে ভেতরে আমার আব্বুর কাছে এতগুলো যৌতুক চেয়েছিল। সেটা তো আমরা জানতামই না। তারপর ধীরে ধীরে যখন আমার বিয়ের দিন কাছে আসে, তখন গায়ে হলুদের দিন সাগরের বাড়ি থেকে সবাই আমাদের বাড়িতে এসেছিল। তার মা, চাচিরা, খালারা এবং সাগর নিজেও এসেছিল। সে তো সবসময় আমার সঙ্গে দেখা করার ও কথা বলার বাহানা খুঁজত গায়ে হলুদের দিন। তাদের তরফ থেকে আমার জন্য তারা জামাকাপড় ও কিছু গয়না এবং গায়ে মাখানোর হলুদ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আমার বিয়ের দিন দেখতে দেখতে চলে এসেছিল। একদিকে আমি তো খুবই খুশি ছিলাম এটা ভেবে যে আমি একটা এত ভালো ছেলেকে নিজের জীবনে পেয়েছি। না হলে এখনকার যুগে তো প্রত্যেকটা চাকরি আর ছেলে যৌতুক নেওয়ার জন্য নিজেদের মুখ খুলে বসে থাকে। কিন্তু সাগর একজন সেনাবাহিনী হওয়া সত্ত্বেও সে আমার আব্বুর কাছে কোনো রকম যৌতুক নিতে চায়নি। সে নিজেই আমার আব্বুকে বলেছিল, আপনার মেয়েকে আমার বউ হিসাবে নিজের বাড়িতে নিয়ে যাব। এটাই স্বামী কথা ছিল। আপনি যে নিজের মেয়েকে আমার হাতে সঁপে দেবেন, এটা অনেক। কিন্তু তার মাঝেই ভেতরে ভেতরে আমার শাশুড়ি যে আমার আব্বুকে মানসিকভাবে চাপ দিয়েছিল যৌতুকের জন্য, সেটা তো আমরা কেউ জানতাম না। এদিকে বিয়ের আগেই সাগরের ভালোবাসা পেয়ে আমি তো তাকে মন থেকে নিজের স্বামী রূপে গ্রহণ করে ফেলেছিলাম এবং আমি খুব খুশি ছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। কিন্তু অন্যদিকে আমার আম্মু, আব্বু ও বোনেদেরকে ছেড়ে যাওয়ার একটা কষ্ট আমার মনের মধ্যেও ছিল, কারণ আমরা 3 বোন সব সময় একসঙ্গে থাকতাম এবং আমি আমার ছোট 2 বোন এদের খুবই ভালোবাসতাম। সেদিন সাগর যখন আমাদের গায়ে হলুদের দিন আমাদের বাড়িতে আসে, সেদিন সে সবার চোখে ধুলো দিয়ে আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে একাই আমার সঙ্গে কথা বলেছিল এবং সে নিজের এমনকি বলেছিল আর মাত্র একদিন তারপরে আমাদের অপেক্ষায় অবসান ঘটবে এবং আমি তোমাকে নিজের করে নিব। 1 মাস ধরে অপেক্ষা করেছি এই দিনটার জন্য। সেদিন আমিও কিন্তু থাকতে না পেরে সাগরের সাথে আমাদের বাড়িতেও সেদিন অনেক আত্মীয়রা ছিল। আমার চাচি ও খালারা, মামি ও মামারা, ঘর ভর্তি লোকজন ছিল এবং তারা কেউ বুঝতেই পারেনি যে বিয়ের আগের দিন রাতে যখন বাড়িতে প্রোগ্রাম হচ্ছিল তখন আমি চেয়ারে বসে সবার আনন্দ ফুর্তি দেখছিলাম এবং আমার ছোট বোন আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। ঠিক ওই সময় আমার মেজ বোন মানে আয়েশা আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসে। সে যখন খুব ভালোবাসে আমাকে সর্বদা খাইয়ে দিয়েছিল, তখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি ওই গ্লাসের শরবতটা খেয়ে নিয়েছিলাম। কিন্তু শরবত খাওয়ার আধ ঘন্টা পরেই জানি না আমার হঠাৎ করে কি হয়েছিল। আমি তো শরবত খাওয়ার পরে বেহুশ হয়ে গেছিলাম। ওই সময় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই আমাদের বাড়িতেই ছিল, এমনকি আমার হবু স্বামী আমাদের বাড়িতেই ছিল। তারপর আমাকে বেহুশ হতে দেখে তো আমার বাড়ির লোকজন ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিল। ওই সময় ডাক্তার যখন আমার চেকআপ করছিল তখন আমার হবু শাশুড়ি তো আব্বু ও আম্মুকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছিল। এমনকি উনি তো কিছু না জেনে বুঝে আমার আব্বুকে বলেছিলেন যে আপনার মেয়ে এইভাবে হঠাৎ করে মাথা ঘুরে কেন পড়ে গেছে? আপনার মেয়ে আবার মা হতে চলেছে না তো? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে চরিত্রহীন। আমার তো মনে হচ্ছে আমি যেটা সন্দেহ করছি সেটাই সঠিক হবে। আপনার মেয়ে নিশ্চয়ই কিছু না কিছু আছে করেছে।
না হলে এইভাবে হঠাৎ করে সে মাথা ঘোরে কেন বেহুশ হয়ে গেছে? আমার শাশুড়ির কথা শুনে আব্বু তো উনার সামনে হাত জোর করে অনেক অসহায় হয়ে বলেছিলেন, আমাদের উপরে বিশ্বাস করেন। আমার মেয়ে এরকম কখনো করতে পারে না। হয়তো তার শরীর অনেক বেশি খারাপ ছিল, যার জন্য সে মাথা ঘুরে পড়ে গেছে ওই সময়। কিন্তু আমার স্বামী তার মাকে বলেছিল, আম্মা, তুমি কিছু না জেনে বুঝে কিভাবে ফারজানার উপর এত বড় মিথ্যা আরোপ করতে পারলে? শুধুমাত্র গর্ভবতী হলে কি মাথা ঘুরে পড়ে যায়? আরও তো অন্য কিছু ব্যাপার থাকতে পারে। তাই তুমি ফারজানার ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না। ফারজানার উপরে আমার অনেক বিশ্বাস আছে। আমি তাকে গত 1 মাস থেকে চিনি, জানি। তাই আমার বিশ্বাস আছে যে ফারজানা এরকম কখনই করতে পারে না। ওই সময় আমাদের বাড়িতে উপস্থিত থাকা সব কুটুমজনেরা কিন্তু আমার ব্যাপারে এরকম মন্তব্য করেছিল। ঠিক ওই সময় আমাদের ঘরের জানালা দিয়ে কেউ রিপোর্ট টেস্ট ছুঁড়ে ফেলে দেয়। ওই রিপোর্ট দেখে আমার শাশুড়ি তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওই রিপোর্ট হাতে নিয়ে তার ছেলের কাছে গিয়ে বললেন, দেখতে পাচ্ছিস তো, এখন তো তোদের বিয়ে হয়নি, আর তুই এই মেয়েটার উপরে এত ভরসা করছিস। তাহলে এই রিপোর্ট টেস্ট কেন এখানে কেউ ছুঁড়ে ফেলেছে? তাহলে এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত আছে। তারপর আমার শাশুড়ি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ম্যাডাম, আপনি সত্যি করে বলেন, এই মেয়েটা কি হয়েছে? ডাক্তারে তখন সবার সামনে বলেছিল, আমি নাকি মা হতে চলেছি। ওই কথা শুনে তো আমার শাশুড়ি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তার ছেলের সামনে গিয়ে বলেছিল, দেখলি তো, এবার তো আমার কথার বিশ্বাস করলি না যে এই মেয়েটা চরিত্রহীন। ডাক্তারের চলে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমার হবু স্বামী আমাকে সব কিছু বলেছিল। এদিকে আমার শাশুড়ি তো তার ছেলেকে এই বিয়েটা ভাঙতে বলেছিল। কিন্তু আমার হবু স্বামী সব কিছু জানার পরেও এই বিয়েটা ভাঙতে রাজি হয়নি। তারপর আমার শাশুড়ি এটা সুযোগ নিয়ে আমার আব্বু ও আম্মুকে বলেছিল যে উনি নাকি একটা শর্তেই বিয়ে করাতে রাজি আছেন। ওদিকে আমার আব্বু তো কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছিল। তারপর আমার শাশুড়ি বলছিল, উনি নাকি 10 লাখ টাকা ও একটা 4 চাকাও নিবেন, তবে নাকি আমাকে বাড়ির বউ করবেন। আমার আব্বু তো বাধ্য হয়ে আমার শাশুড়ির সব কথা মানতে রাজি ছিল। এদিকে আমার মা আমার আব্বুর সঙ্গে এই ব্যাপারে ঝগড়াও করেছিল যে আমার আব্বু যদি তার জমানো সব টাকা আমার বিয়েতে খরচ করে দেয়, তাহলে আর বাকি 2 মেয়ের বিয়ে কিভাবে দেবে? এদিকে আমি আমার হবু স্বামীকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমি চরিত্রহীন নই এবং আমি মা হতে পারি না, কারণ আমি তো কারো সঙ্গে। তাহলে আমি কিভাবে মা হতে পারি? আমি তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম আমার বিয়ে নিয়ে, কারণ আমি যখন শুনেছিলাম যে আমি নাকি মা হতে চলেছি, আমি তো তখন ভেবে নিয়েছিলাম যে এবার তো আমার বিয়েটা ভাঙা নিশ্চিত। কারণ কোনো ছেলে বিয়ের আগে যখন মেয়েটার ব্যাপারে এটা জানতে পারবে যে আছে, তাহলে তো সেই ছেলেটা কখনোই ওই মেয়েকে বিয়ে করবে না। কিন্তু সব কিছু জানার পরেও আমার হবু স্বামী আমাকে বিয়ে করতে রাজি ছিল। এবং কেন সব কিছু জানার পরেও আমার স্বামী আমাকে বিয়ে করতে রাজি ছিল এটা জানার পরে কিন্তু আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আমার স্বামী বলল, শুধু আমার আব্বুর সামনে একটা শর্ত রেখেছিল যে আমাদের বিয়েটা পরের দিন নয়, আগামী 5 দিন পরে হবে। কারণ এসব ঘটনা তো আমাদের বিয়ের আগের দিন হয়েছিল। আমার আব্বু তো ওই সময় ছেলেপক্ষ ওদের সব শর্ত মানতে রাজি ছিল। ওদিকে আমার আব্বু আমার শাশুড়ির কথা মতো সব যৌতুক কিন্তু প্রস্তুত রেখেছিল, ঘরের সমস্ত ফার্নিচার থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত। এমনকি মোবাইল ফোন আমার শাশুড়ি যৌতুক হিসেবে চেয়েছিল। এবং সেই সমস্ত যৌতুক আমার বাবা উপরের একটা ঘরে রেখেছিল এবং সেই ঘরের আলমারির ভিতরে 10 লাখটাও রেখেছিল। কিন্তু পরের দিন সকালে আমার বাবা যখন ওই ঘরটা খুলে দেখে, তখন দেখে যে আমার বিয়ের সমস্ত যৌতুক সেখান থেকে উধাও ছিল। এমনকি আমার বিয়ের 10 ভরি গয়না, 10 লাখ টাকা সবকিছু উধাও ছিল। এবং আব্বু তখনই বুঝতে পেরেছিল যে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার আব্বু তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে আমার হবু স্বামীকে ফোন করে সব কিছু বলেছিল। তারপর আমার হবু স্বামী আমাদের বাড়িতে এসে আমার আব্বুকে সামলেছিল এবং আমার আব্বুকে বলেছিল, আপনি একদম চিন্তা করবেন না, আপনি সব কিছু আমার উপর ছেড়ে দেন এবং এই সব কিছুকে করেছে তাকে ধরার দায়িত্ব আমার। এমনকি আমার স্বামী সেদিন জানতে পেরেছিল যে এতগুলো যৌতুক তার মা আমার বাবার কাছ থেকে চেয়েছিল
এবং এটা জানতে পেরে তার পরের দিন সকালে আমার স্বামী আমাদের বাড়িতে সবাইকে ডেকেছিল। তারপর আমার স্বামী সবার সামনে তার মায়ের উপরে রাগ করে উনাকে অনেক কথা শুনিয়েছিলেন এবং বলেছিলেন, আম্মা, আমি একজন সেনাবাহিনী, আমি সৎভাবে নিজের কাজ করি, আর আপনি একজন সেনাবাহিনীর মা হয়ে কিভাবে তাদের কাছে যৌতুক চাইতে পারেন? আপনার একটুও লজ্জা বোধ হল না এই অপরাধটা করতে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি যেখানেই বিয়ে করি না কেন আমি কোনো যৌতুক নেব না। তা সত্ত্বেও আপনি শ্বশুরমশাইয়ের উপরে চাপ দিয়ে এই জঘন্যতম কাজটা করেছেন। এটার জন্য আমি আপনাকে শাস্তি দেব। তখন আমার শাশুড়ি কেঁদে কেটে তার ছেলেকে বলেছিল, আমি তোর মা, তুই আমাকে শাস্তি দেবি? আমি তো ওই সময় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বিয়ের দিনে এসব কি হচ্ছিল। এবং কেউ তো ছিল যে আমার ক্ষতি চাইছিল, কিন্তু কে বা কারা চায়নি যে আমার বিয়ে একজন সেনাবাহিনীর সঙ্গে হয়? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়ের দিনে আমাকে এই সব কিছু দেখতে হবে। তারপর আমার হবু শাশুড়ি অনেক এগিয়ে আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই সব কিছু তো এই মেয়েটার জন্যই হচ্ছে। এই মেয়েটা যখন থেকে আমাদের জীবনে এসেছে তখন থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। ওদিকে আমার আব্বু তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিল, তার তো কথা বলার মতো অবস্থা ছিল না। তারপর আমার হবু স্বামী তার মাকে চিৎকার করে বলল, আম্মু, এবার অনেক হয়েছে, আপনি এবার চুপ করে থাকেন, কারণ আপনি সত্যিটা জানেন না, সত্যিটা শুধুমাত্র আমি ফারজানাই জানি। তারপর আমার স্বামী ওখানে উপস্থিত থাকা কবির নামের ওই ছেলেটির কলার ধরে বলেছিল, এবার তুমি সত্যি কথা বল, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আসলে কবির আমাদের গ্রামে থাকত এবং কবিরের সঙ্গে আমার মেজ বোন আয়েশার খুব ভালো বন্ধুত্ব ছিল। আসলে তারা দুজনে একসঙ্গে কলেজে যেত। আমরা তো এটাই ভাবতাম যে তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব রয়েছে, কিন্তু আমরা কেউ এটা জানতাম না যে কবির ও আয়েশা একে অপরকে খুব ভালোবাসত এবং আয়েশা শুধুমাত্র নিজের কথা ভেবে আমাকে এতটা বদনাম করেছিল। এবং আমার মেহেন্দির দিনে যখন আয়েশা আমাকে ভালোবেসে শরবত খাইয়েছিল, তখন তো আমি জানতেই পারিনি যে ওই শরবতের মধ্যে আয়েশা কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়েই আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। তারপর যে ডাক্তারটা আমাদের বাড়িতে এসেছিল, সেই ডাক্তারকে কবির ঘুষ দিয়ে বলেছিল যে ডাক্তার যাতে আমাদের বাড়ির লোককে মিথ্যা কথা বলে যে আমি গর্ভবতী আছি। এবং এই সব কিছু আমার সেনা স্বামী তদন্ত করার পরে জানতে পেরেছিল।